বৃষ্টিতে ভেসে যাচ্ছে ঢাকা শহর। এক গন্তব্য থেকে আরেক গন্তব্যে যেতে ঘন্টার পর ঘন্টা লেগে যাচ্ছে। আপনার আমার মেজাজ এবং ধৈর্য সীমা ছাড়িয়ে যাচ্ছে। এই নগরে বসবাসের এই সমস্যার, যাতায়াতের এই সমস্যার দায় কার? মেয়রের, নগর পিতার, নাকি অন্য কারো? ওয়াসা কর্তৃপক্ষের, যারা উন্নয়নের জন্য ঘোরাঘুরি করছে। আপনার বাসার সামনে রাস্তা খোঁড়া, সেখান থেকে বেরিয়ে অন্য পাশে যাবেন, সেখানকার রাস্তা খোঁড়া, তারপর টানা বৃষ্টিতে সেটা ভেসে যাচ্ছে যখন, তখন আপনি জানেন না কোথায় পা দিবেন। দায় কার? এমন অনেক প্রশ্ন আমাদের সামনে এখন। প্রতিদিন আমরা এসব প্রশ্ন আরেকজনকে করি, নিজেদেরকে করি। নিজেদেরকে আমরা খুব কমই করি। আসলে কি শুধু নগর পিতার বা মেয়রের দায়, বা আমাদের কতটুকু দায়, এই দিকটাকে আমরা কখনো চিন্তা করে দেখেছি? এসব প্রশ্ন নিয়ে আমরা খালিদ ভাইয়ের কাছ থেকে বিস্তারিত জানার চেষ্টা করব। প্রশ্নগুলো উঠে এসেছে কারণ একটু আগেই তিনি আমার কাছে ভিন্ন একটা ব্যাখ্যা দিয়ে গেলেন। আমি কিছুটা কনভিন্সড, আপনারা হন কি না জানি না। তারপর যদি আমরা এসব প্রশ্নের উত্তর শুনে যদি নিজেরা কনভিন্সড হয়ে থাকি, নিজেরা সন্তুষ্ট হই, তাহলে হয়তো আমরা ভিন্নভাবে চিন্তা করলেও করতে পারি। আপনি যদি ভোটের কথা ধরেন, আজকে 2 বছর পূর্ণ হয়েছে ঢাকার 2 মেয়রের এবং চট্টগ্রামের মেয়রের। আর কিছুদিন আগেই হয়েছে, আগে পরে, যাই হোক, এই সময়টা 2 বছর পূর্ণ হয়েছে মেয়রদের। মেয়ররা কিন্তু প্রতিশ্রুতি দিয়েছিলেন এই সমস্যাগুলি থেকে তারা আমাদেরকে উত্তরণ ঘটাবেন। এখন মেয়ররা হয়তো বুঝতে পারছেন যে এই সমস্যাগুলি উত্তরণ ঘটানোর কায়দা বা খুব জাদুর কাঠি তাদের হাতে এই মুহূর্তে নাই। আমি যে জায়গায় আসলে দৃষ্টি আকর্ষণ করতে চাই যে ঢাকা শহর যে আজকে জলজট যানজট যতখানি হয়েছে, তার অনেকখানি দায় দায়িত্ব আসলে আমাদেরও নিতে হবে। আমরাই বিভিন্ন জায়গায় পলিথিন ফেলেছি, আমরাই অপরিকল্পিত নগরায়ণ করেছি, আমরা রাজুকে প্রভাবিত করে আমরা ভবনের পর ভবন গড়ে তুলেছি। খালগুলি দখল করার ক্ষেত্রে যেমন প্রভাবশালীদের হাত ছিল, খালগুলি দখল করার ক্ষেত্রে আমাদেরও হাত ছিল। আমরা প্রথমে খেলার মাঠগুলি ধ্বংস করেছি, তারপর প্রভাবশালীরা এসে নিয়েছে। আমরা দিনের পর দিন চুপ থেকেছি। মানে নাগরিক হিসাবে আমরা আমাদের দায়িত্ব আসলে কিছুতে এড়াতে পারি না। নগর কর্তৃপক্ষের কথা আপনি যেটি বলছিলেন, নগর কর্তৃপক্ষ আমাদেরকে অনেক প্রতিশ্রুতি দিয়েছিলেন। প্রতিশ্রুতি দেওয়ার পরে 1 বছর 2 বছর পরে তারা যখন প্রকৃত অবস্থা বুঝতে পারলেন, তারা দেখলেন যে ঢাকা শহর থেকে যদি আসলে পানি সরাতে হয় তাহলে মোট 26টা না 50টা অর্গানাইজেশনের সঙ্গে তার কথা বলতে হবে। পানি কোনটা ডিসি অফিসের, কোনটা সিটি কর্পোরেশন, সেইটা সম্পর্কে আসলে ভালো ধারণা আমাদের মেয়রদের ছিল বলে আমার মনে হয় না। তো সেই সবগুলি বিষয় যদি আপনি মাথায় রাখেন, তাহলে আপনাদের বলতে হবে যে মেয়ররা যদি করতেও চান, তাদের হাতে কোনো জাদুর কাঠি নেই যে তারা এটা করতে পারবেন। এর জন্য আসলে সমন্বিত কিছু পরিকল্পনা নেওয়া দরকার। আমি তোমার বলছিলাম যে কিছু বিষয় যদি তুমি খেয়াল করো, যে দেখবা যে এত বড় শহরের জন্য অন্তত 10টা ময়লার ডাম্পিং স্টেশন দরকার শহরের মধ্যেই, যেখানে ময়লাগুলি ফেলা হবে, পরে যেগুলি সেখান থেকে সরানো হবে। সেই 10টা ডাম্পিং স্টেশনের জন্য কিন্তু আমরা জায়গা দিতে রাজি ছিলাম না। যেখানে যার প্রভাব আছে সেইটা ময়লাটা ফেলতে দেবে না। এতবার বলা হয়েছে যে পলিথিন আমাদের জন্য এত ক্ষতি করে। এখন মনে আরো সময় এসেছে, পলিথিনটা সরে গেছে বাংলাদেশ থেকে, পলিথিনটা সরে গিয়ে এখন হাতলহীন পলিথিন আসছে। আচ্ছা, হাতলহীন পলিথিনে কি পানি মানে হাতলহীন পলিথিন কি তাড়াতাড়ি পচে কিনা? মানে আমরা নিউজ রুমে এটা প্রতিদিন আলাপ করছি যে আসলে বর্জ্য ব্যবস্থাপনা, কিন্তু এই যে দেখো, এইটা ফর শিওর, এই যে সঞ্জয় আছে আমাদের সঙ্গে, আমাদের নিউজ এডিটর, সেও নিশ্চয়ই সাক্ষী দিবে যে এই যে বর্ষাটা কেটে যাবে, আমরা খিচি ধরে আর 7-8 দিন 10 দিন পার করে দিতে পারলে যখন পানি নেমে যাবে, আমরা এই সব কথা বলে যাবো। আমরা মহা আনন্দে আবার এটার মধ্যে পলিথিন ফেলবো, মহা আনন্দে মেয়ররা ঘুরে বেড়াবেন এবং বলবেন যে ঢাকা শহরকে তিলোত্তমা করেছেন, এভাবে চেঞ্জ করে দিচ্ছেন। এবং আমাদের এই দুর্বল স্মৃতিশক্তির কারণে আমরা কিন্তু আবার আগের মতো, তার মানে কি আমরা যখন যেটা নিয়ে বিপদে পড়ছি তখন শুধু সেটা নিয়ে মেতে আছে, তারপরে আবার সময়টা পার হয়ে গেল। তোমরা দুজনে নিউজম্যান, তোমরা বলো যে আমি এটার উদাহরণ দেই। আজকে যদি হয় 26 জুলাই, 26 জুলাইতে আমরা জলজট যানজট নিয়ে যত কথা বলছি, 13 জুলাইতে আমরা চিকুনগুনিয়াতে নিয়ে এভাবেই কথা বলেছি। এখন কি সবগুলি চিকুনগুনিয়া ভালো হয়ে গেছে? কোনো চিকুনগুনিয়ার রোগী নাই ঢাকা শহরের মধ্যে, আর কোনো ধরনের সমস্যা নাই। শুধু আমরা যে রাস্তায় জ্যামে আটকে থাকছি সেটাই আমাদের সমস্যা। তাহলে এখানে একটা খুবই অন্যরকম একটা প্রশ্ন এসে যায়, এই যে আমাদের চরিত্র, আমাদের যে অভ্যাস, এইটা বদলানো দরকার, নাকি উন্নয়ন দিয়ে সেটা চেপে যাবে, এরকম কিছু হবে? আমার মনে হয় যে চরিত্র তুমি এখন বদলালে, চরিত্রের মধ্যে কোনো আসলে জাদুর কাঠি নাই যে তুমি আজ কালকে থেকে একটা নির্বাহী আদেশ দিলে আমাদের চরিত্র এরকম বদলা যাবে। এখনকার চ্যালেঞ্জটা আসলে নগর কর্তৃপক্ষের আরো অনেক বেশি। এখানে খালেদ ভাই, আমার আরেকটা বিষয় মনে হয় যে আমি ফেসবুকে বিভিন্ন সময় দেখছি আর কি, যে সবাই জলবদ্ধতার বিষয়টা নৌকাটুকে এনে সবাই বলতেছে যে এটা যে উন্নয়ন, মানে উন্নয়নকে তারা যে করছে, যে কোথায় উন্নয়ন হলো, কি হলো, তার ফলাফল হচ্ছে রাস্তায় নৌকা। মানে সবকিছুর মধ্যে আমি এক ধরনের টেন্ডেন্সি দেখি যে উন্নয়ন প্রশ্নে এক ধরনের নেগেটিভ অ্যাপ্রোচ, যেন আমাদের উন্নয়ন দরকার নাই, উন্নয়নের কারণে এগুলো হচ্ছে।
এইটা যদি আমরা দূর করতেও চাই তাহলেও কিন্তু আমাদের উন্নয়নই করতে হবে আর কি, মানে কাজে এটা কন্ট্রাডিক্ট করে না। আমি সোজার সাথে একমত, মানে উন্নয়নকে আমরা এক ধরনের সাংঘর্ষিক স্থানে নিয়ে গেছি, যে যেন উন্নয়ন কিছু হচ্ছে বলেই আমাদের আসলে জলাবদ্ধতা। আসলে উন্নয়নের সাথে জলাবদ্ধতার কোনো সম্পর্ক আমি এই মুহূর্তে দিচ্ছি না। এটা তো একটা সমন্বিত পরিকল্পনার অভাব, এটা আমাদের সরকারের, আমাদের স্থানীয় সরকারের একটা চরম ব্যর্থতা। তবে আমি দৃষ্টিটা দিতে চাই আমাদেরও সচেতনতা এবং জায়গাটার মধ্যে অনেক প্রবলেম রয়েছে। এখন আমাদের যারা দর্শক আছে তারা নিশ্চয়ই এটা বলবে যে ভাই আপনি তো বড় বড় কথা বলছেন, আমি ময়লাটা নিয়ে ফেলবো কোথায়? ময়লাটা নিয়ে কি আমি ময়লাটা কাঁধে নিয়ে বসে থাকবো? ময়লাটা ফেলার জায়গাটা দেওয়ার দায়িত্ব কিন্তু আসলে নগর কর্তৃপক্ষের। এখন নগর কর্তৃপক্ষ যদি বলে যে আমি চাপের কারণে তোমার ময়লার জায়গা দিতে পারতেছি না, তাহলে তো আমার তো ময়লাটা প্রতিদিন হচ্ছে, আমি এটা কি করবো? তো সেইটার ক্ষেত্রে নগর কর্তৃপক্ষের আসলে আরো শক্ত হতে হবে, আরো সাংঘাতিক শক্ত অবস্থানে যেতে হবে। এবং তারা যেহেতু আমাদের নেতৃত্ব দিচ্ছেন, রাজনৈতিক শক্তি যেহেতু আমাদের নেতৃত্ব দিচ্ছেন, তাদের আসলে উদাহরণ সৃষ্টি করতে হবে। না, এইখানে আপনি যেটা বললেন যে সবার সচেতনতা, তারপর হচ্ছে পরিকল্পনা একসাথে নিতে হবে, এইটার আমি কোনো সম্ভাবনা দেখি না এই কারণে ধরেন আপনি একটা পরিকল্পনা নিয়ে আপনি কোথাও উচ্ছেদ করতে গেলেন, দেখা যাবে আপনি ঘেরাও হয়ে আছেন। এই যে আমরা তেজগাঁও যেটা দেখেছি ট্রাক স্ট্যান্ড উচ্ছেদের সময়, সেই ঘেরাওটা কিন্তু আমরাই করি। আবার কাজে হচ্ছে যে এইখানে আমি মনে করি যে শক্ত আইন ছাড়া, মানে এইখানে ওই হিসাব নিকাশগুলো বাদ দিতে হবে যে কার বাড়ির আঙিনা ভাঙলে সমস্যা হচ্ছে বা কিন্তু তুমি কি মনে করো যে একটা পপুলার গভর্নমেন্টের পক্ষে খুব এন্টি পপুলার ডিসিশন? আমি খুব বেশি আশাবাদী হচ্ছি না যে পপুলার গভর্নমেন্ট কিন্তু সবসময় পপুলিস্ট সিদ্ধান্তগুলি নেয়, যে ঠিক আছে এখানে খুব বড় একটা ধরো আমার রাস্তাটা আমার ফিরে পাইতে হলে রাস্তার মধ্যে যত্রতত্র গাড়ির পার্কিং থাকতে পারবে না, গাড়ি পার্কিং থাকতে পারবে না। এখন প্রত্যেকটা রাস্তায় যদি মিনি বাসগুলি, ট্রাকগুলি সারি করে দাঁড়িয়ে থাকে, বিশেষ করে মিরপুর, মোহাম্মদপুর, যেখানে হচ্ছে ঢাকার একটু যেগুলি কোনাকাঞ্চির দিকে, তো কোনাকাঞ্চির দিকে যদি এটা দাঁড়ায় থাকে, রাস্তা তো আসলেই এরকম ছোট হয়ে যাবে। তো রাস্তা ছোট হলে এটা চাপ পড়বে রাস্তা দিয়ে। তো এটা করতে গেলে তুমি কেমনে করবা? আজকে যদি তুমি বলো যে বাস এখানে দাঁড়াতে দিবে না, কালকে তোমার গণপরিবহন এফেক্টেড হবে। গণপরিবহন এফেক্টেড হওয়া মানে লোকজন আরো বেশি সাফার করবে। হ্যাঁ, এবং লোকজন যায় যে তো, কিন্তু কালকে যদি এইখানে ধর্মঘট হয়, বাস ধর্মঘট হয়, তারপর তারাই আবার এটার বিরুদ্ধে চলে যাবে। আমার কিছু ব্যক্তিগত মতামত আছে। আমি ঠিক যেমন মানে থটের দিক থেকে আপনি যা বলছেন তার সাথে আমি মেনে নিচ্ছি যে আমাদের কিছু দায় আছে, কিন্তু আপনি যখন নগরে বসবাস করছেন, আপনি যখন নাগরিক, তখন এই নগরটা কিভাবে গড়ে উঠবে, আজ থেকে 5 বছর পরে কিভাবে চলবে, 10 বছর পরে কিভাবে চলবে, সেটা তখনকার থেকে শুরু করে এখনকার পরিকল্পনাবিদদের কথা। আমরা ধরেন যে প্রায়ই যখন এই যে জলজট বা হচ্ছে পানি জমে যায় যখন, তখন আমরা ওয়াসা কর্তৃপক্ষকে সামনে নিয়ে আসি। সেই কর্তৃপক্ষ কিন্তু মাঝে মাঝেই বলেন যে এই বছর এই খরা হচ্ছে, এটা প্রজেক্টটা ঠিক সোয়ারেজ সিস্টেম ডেভেলপ করা হচ্ছে, তারপর ঠিক হয়ে যাবে। আপনি দেখেন যে কত বড় অসামঞ্জস্য বা সমন্বয়হীনতা দেখা যায়, যে আপনি একটা রাস্তা একটা কর্নার দিয়ে খুঁড়ে গেছে, তো আপনি কতদিন সেটা উন্নয়নের জন্য সাফার করবেন? এইটার কারণে আপনি নগরে বসবাস করেন, যে আমার রাস্তা খুঁড়ে গেছে, সেটা আনলিমিটেড টাইম, আমি জানবো না যে ঠিক কবে ঠিক হবে, তারপর এই রাস্তা ঠিক হওয়ার আগে আরেক রাস্তা নষ্ট হয়ে যাচ্ছে। এগুলোর দায় আসলে কাদের? না, এগুলি দায় অবশ্যই কর্তৃপক্ষের সমন্বয়হীনতার কথা তো আমরা অবশ্যই স্বীকার করব। কিন্তু আপনি একটা জিনিস দেখেন যে রাস্তাটা তো কোনো না কোনো সময় ঠিক করতেই হবে, নগর কর্তৃপক্ষকে রাস্তাটা ঠিক করতেই হবে। সেই নগর কর্তৃপক্ষ রাস্তাটা ঠিক করার জন্য আসলে আদর্শ সময় কোনটা, এবং রাস্তা করার সময় যেই ঠিকাদার রাস্তা করতেছেন তিনি বাংলাদেশের নাগরিক, যেই ঠিকাদার রাস্তা আসলে করতেছেন না, খারাপ রাস্তা করতেছেন তিনি বাংলাদেশের নাগরিক, যেই নগর কর্তৃপক্ষ তাকে আসলে খারাপ রাস্তা সত্ত্বেও তাকে আসলে রাস্তাটা নিয়ে পাশ করিয়ে দিচ্ছে, সেও বাংলাদেশের নাগরিক। আবার যেই সংস্থা এই রাস্তাটা হয়ে যাওয়ার 2 মাস পরেই আবার আসে খোরাখুরি করতে। আমি এই কথাটাতে আসতে যাচ্ছিলাম যে রাস্তা ঠিকঠাক আছে, একটা রাস্তা দীর্ঘদিন থেকে খুব সমস্যা চলছে, উঁচু নিচু গর্ত হয়ে গেছে, তারপর পিচ উঠে গেছে, সবকিছু চলছে, রাস্তা হঠাৎ করে একটু মানে ইয়ে করা হলো, ঠিক করা হলো, হওয়ার পর দেখা গেল যে আরেক কর্তৃপক্ষ বিশাল একটা মানে কিছু একটা খোরার জিনিসপত্র নিয়ে এসে তাহলে কি এটা মানুষ না আমরা গরু ছাগল বসবাস করি? আমার ঠিক এটা তো সমন্বয়হীনতা, তো সাংঘাতিক সমন্বয়হীনতা। কেন তিতাস খুঁড়ে যাওয়ার পরে ওয়াসা করবে, ওয়াসা করে যাওয়ার পরে সমন্বয়হীনতা না। যেমন ধরুন আমি যে এলাকায় থাকি সেই এলাকার গলিটা অনেকদিন ধরে খোঁড়া অবস্থায় পড়ে আছে। আমি খোঁজ নিলাম, সেই যে ঠিকাদার এই কাজটা পেয়েছিল তিনি হচ্ছেন একজন রাজনৈতিক দলের নেতা, তিনি পেয়েছেন। এই যে রাজনৈতিক প্রভাব থেকে মানে তার এখন কোনো দায় নাই, কাজটা শেষে একটা জিনিস আমি করতে চাই যে একটা রাস্তা আমি খোঁজ নিচ্ছিলাম যে দীর্ঘদিন থেকে এই রাস্তার এই অবস্থা কেন, অর্ধেক ঠিক হয়ে আছে, তারপর বাদ বাকি অংশ কাজ করছে না। পরে জানা গেল যে কর্তৃপক্ষ ওই ঠিকাদারের ধরেন 1-2 লাখ টাকা বিল বাকি আছে, সেও ওইটা কাজ আর কমপ্লিট করছে না। তো এটা আসলে ব্যক্তিগত খামখেয়ালির পর্যায়ে চলে গেছে বিষয়টা। খামখেয়ালি একটা গেছে, আরেকটা হচ্ছে জবাবদিহি নাই। মনে করেন যে আপনি
তুমি একটা রাস্তা করতেছো, সেই রাস্তার মধ্যে যদি তুমি এখন গভর্নমেন্টের খুব প্রভাবশালী কারোর সাথে তোমার কোনো রকম কোনো সম্পর্ক থাকে, তুমি নিজেই যদি প্রভাবশালী হও, তোমাকে কেউ এসে কোনোদিন এটা জিজ্ঞেস করবে না যে ভাই রাস্তা আপনি এটা কেন এরকম করে বানালেন। তো যেহেতু জব দিই নাই, সে কম খারাপ রাস্তা করে এটা পারে। প্রথম দিকে যে কথা বলেছিলাম যে খালেদ ভাই কিছু ভিন্ন চিন্তা ভাবনার কথা বলে গেছেন, যে এই শহরের প্রতি নাগরিক হিসেবে আমাদের যে দায়বদ্ধতা সেটাও যদি আমরা পালন করি, সেক্ষেত্রেও হয়তো এই শহরকে কিছুটা হলেও আমরা ভিন্ন রকম স্বস্তি দিতে পারবো। তবে কিছু বিতর্ক থেকেই গেল, সেসব বিতর্ক আমরা নিজেরাও কথা বলেছি, আপনারাই ভালো বুঝবেন যে নাগরিক হিসেবে আমরা কতটুকু দায়িত্ব পালন করব, এবং যারা কর্তৃপক্ষ আছে তাদেরকে দায়বদ্ধ করার ক্ষেত্রে আমাদের আসলে ভূমিকা কি হবে। তাহলে চিকনগুনিয়ার এই শহরে জলজটের, যানজটের আর ভোগান্তির এই শহরে সবাই ভালো থাকবেন নিজের মতো করে, আর অপেক্ষা করুন কবে এই উন্নয়ন কর্ম শেষ হয়। ততদিনে আপনার বয়স কততে পৌঁছাবে বা আপনার পরবর্তী প্রজন্ম এসে সেটা উপভোগ করতে পারবে কিনা কে জানে। ভালো থাকবেন সবাই।